আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে আজকে আমাদের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর জানুয়ারি 2025 এর যে লং ব্যাচটা শুরু হয়েছে এবং যেটার অ্যাডমিশন অলরেডি চলছে আপনারা জানেন, সেই বছরের পক্ষ থেকে লাইভ সেশনটা আয়োজন করা হয়েছে। আমাদের এই লাইভ সেশনে আমি আপনাদের সাথে থাকবো হচ্ছে আমি ডক্টর সোয়াদ বিনতে আব্দুর রাজ্জাক। আমি কারেন্টলি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ঢাকা শিশু হাসপাতালে এবং গত জানুয়ারি 2024 মিড টার্ম পেডিয়াট্রিক্স পাশ করেছি। তো ইতিমধ্যে যারা জানুয়ারি 2025 এর ওরিয়েন্টেশন ক্লাস গুলো অ্যাটেন্ড করেছেন, সেখানে সেশনে আমার সাথে অলরেডি সাক্ষাৎ হয়েছে। তো আজকে যে টপিকটা নিয়ে আসলে আমাদের লাইভ সেশনটা, সেটা হচ্ছে পেডিয়াট্রিক এমার্জেন্সি মেডিসিন। এখানে আমরা যে তিনটি টপিক নিয়ে আজকে খুব শর্ট সময়ের মধ্যে আমরা তিনটি টপিক নিয়ে একটু শর্ট আলোচনা করব। যেই টপিকগুলো হচ্ছে আমাদের মিড টার্ম পেডিয়াট্রিক্স এর একদম পেইড কোয়েশ্চেন। রিটেনে এই টপিকস গুলো থেকে প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে এবং এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো জেনে রাখা শুধু রিটেনের জন্য না, এটা এগুলা থেকে এসবিএ তেও কোয়েশ্চেন এসে থাকে এবং অসপিতেও এইসব রিলেটেড কোয়েশ্চেন এসে থাকে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনাদের নিত্যদিনের ট্রেনিং পিরিয়ডে আপনারা যেখানে যে ইনস্টিটিউশনে কাজ, এই পেশেন্ট গুলো হরহামেশাই আমরা পেয়ে থাকি, যেটা ম্যানেজ করার জন্য এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যে প্রোটোকল বা যে আমাদের ফ্লো চার্ট গুলো, এগুলো মনে রাখাটা খুবই জরুরি। তো এই জন্য এই তিনটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যদিও তিন সিস্টেমের, কিন্তু হচ্ছে তিনটাই হচ্ছে পেডিয়াট্রিক এমার্জেন্সি মেডিসিনের পার্ট। তো আমরা এই ডিজিজ গুলো সম্পর্কে আপনারা অলরেডি সবাই জানেন এবং যেহেতু পেশেন্ট গুলো আপনারা ডিল করে থাকেন, তো কম বেশি সবারই এই সম্পর্কে ধারণা আছে। আজকে আমরা শুধু আমাদের জানা জিনিসগুলোকে একটু ডিসকাশন এবং রিক্যাপিচুলেট করব অন দ্য বেসিস অফ সিনারিও। যেহেতু আমরা জানি যে আমাদের মিড টার্ম পেডিয়াট্রিক্স এর এসবি এবং এসিকিউ যে রিটেন অংশগুলো থাকে, সেখানে এসিকিউ অংশটাতে এবং এসবি দুটোতেই কিন্তু কোয়েশ্চেন গুলো একটু সিনারিও প্যাটার্নে হয়ে থাকে। যে একটা সিনারিও দেয়া থাকে, গিভেন সিনারিও অফ এ পেশেন্ট, যে কেসগুলো আমরা ডেইলি ওয়ার্ডে ডিল করি, এরকমই একটা সিনারিও বেসড কোয়েশ্চেন থাকে। তো সেখান থেকে আপনাকে ডায়াগনোসিসটা বের করে নিয়ে দেন হচ্ছে ম্যানেজমেন্ট গুলো আমাদেরকে সেই অনুযায়ী লিখতে হবে। তো সেক্ষেত্রে এর ইমার্জেন্সি পেডিয়াট্রিক এমার্জেন্সি যে টপিক, সেগুলো থেকে একটা বা একাধিক কোয়েশ্চেন এসবিএ এবং এসিকিউতে সবসময় এসে থাকে এবং এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ট্রেনিং পিরিয়ড আপনার পেশেন্ট ডিল করার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট সিনারিওতে যাই। এখানে বলা হয়েছে 3-year old child presented in the emergency observation with history of repeated febrile convulsion about 30 minutes back, and he has not gained consciousness in between. Within 10 minutes of onset of this seizure, he was taken to a local hospital and parectal diazepam was administered, but seizure still persisted. তাহলে এখানে যখনই আমরা একটা সিনারিও পড়বো এক্সাম হলে, সেটা এসবিএ কোয়েশ্চেনে হোক বা এসিকিউ যেটাই হোক না কেন, প্রথমেই হচ্ছে যে আপনার যে মেইন কি পয়েন্ট গুলো কোশ্চেন বুঝতে পড়ার সময় আপনার যে জায়গাগুলোতে মনে হবে যে দিজ আর দ্য কি পয়েন্টস, সেটাকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করলে যেটা হচ্ছে, আপনি যখন প্রথম কোশ্চেনটা অ্যান্সার করতে যাবেন, বিশেষ করে ডায়াগনোসিস যদি হয় কোশ্চেনটা, তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথায় পয়েন্টস গুলো তখন স্ট্রাক করবে। তাহলে এখানে বলা হচ্ছে 3-year old child ইউআরএ প্রেজেন্ট করেছে রিপিটেড অ্যাফেব্রাইল কনভালশন। এখানে রিপিটেড এন্ড অ্যাফেব্রাইল কনভালশনটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাফেব্রাইল কনভালশন যেটা 30 মিনিটস ব্যাক, টাইম ডিউরেশনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এন্ড পেশেন্টের এই 30 মিনিটস এর মধ্যে হি ডিড নট রিগেইন কনসিয়াসনেস and within, এটা হচ্ছে একটা কি পয়েন্টস। এন্ড সেকেন্ড কি পয়েন্টস হচ্ছে উইথিন 10 মিনিটস অফ অনসেট অফ দিস সিজার তাকে একটা লোকাল হসপিটালে নেওয়া হয় এবং সেখানে অলরেডি পারারেক্টাল ডায়াজেপামের একটা ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, বিকজ পেশেন্ট বাট পেশেন্টের সিজার স্টিল পারসিস্টেড। তার মানে হচ্ছে তারা ওখানে প্রথমেই, যেহেতু আইভি লাইন ছিল না, অলরেডি পারারেক্টাল ডায়াজেপাম তাকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে পেশেন্টের 30 মিনিটস আগে সিজারটা হয়েছিল এবং প্রথম 10 মিনিটস এর মধ্যে তাকে যে এই ম্যানেজমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যেটা ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিফাইন দ্য কন্ডিশন। ডিফাইন দ্য কন্ডিশন বলতে এখানে অনেক সময় আপনার ডায়াগনোসিসও আসতে পারে, বাট এখানে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ডায়াগনোসিসটা হচ্ছে এখানে স্ট্যাটাস এপিলেপটিকাসের কথা বলেছে। তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাসের একটা কেস ডেফিনেশন আছে এবং অ্যাকর্ডিং টু দ্য নেলসন, এই কেস ডেফিনেশনটা ডেফিনেটলি আপনাদেরকে মুখস্থ থাকতে হবে। এটা ডেফিনেশনটা হয়তো ডেফিনেশন আকারে পরীক্ষার হলে আসবে না, বাট এটার ডেফিনেশনটা জানা জরুরি এই কারণে যে আমি কখন একটা পেশেন্ট স্ট্যাটাস নিয়ে এসেছে, সেটা আমি কখন বলবো এবং এট উইচ টাইমে আমরা হচ্ছে ট্রিটমেন্ট ইনিশিয়েশন করি এবং টাইম ডিউরেশনটা কত হলে আমি সেটাকে স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো। এই ডেফিনেশনটা জানাটা খুবই জরুরি অ্যাকর্ডিং টু দ্য নেলসন। এন্ড দেন হচ্ছে
ইলাস্ট্রেট আ ফ্লোচার্ট টু ম্যানেজ দ্য চাইল্ড দ্যাট ইউ আর, যে পেশেন্টটাকে আমি যে সময়ে পেয়েছি এবং যে অবস্থাতে পেয়েছি উইথ আ হিস্ট্রি অফ স্ট্যাটাস এপিলেপটিকাসের পেশেন্ট, সেই পেশেন্টকে আমি যেই টাইমে পেয়েছি সেই টাইমে আমি কি ড্রাগ দিয়ে ম্যানেজ করব, সেটা কিন্তু নেলসনে একটা ফ্লোচার্টে সুন্দর করে টাইম ইন্টারভ্যাল মেনশন করে দেওয়া আছে। তাহলে এই দুটো জিনিস নিয়ে এখন প্রথমে আমরা ডিসকাস করব। তো স্ট্যাটাস এপিলেপটিকাসে অ্যাকর্ডিং টু দ্য ILA একটা definition আছে যে status epilepticus is a medical emergency definitely which is defined as a constant convulsive activity or recurrent generalized convulsive seizure activity without regaining of consciousness, reflecting the time T1 equal to 5 minutes at which the treatment should be initiated and T2 equal to 30 minutes at which continuous seizure activity leads to a long-term sequelae। আগে যে ডেফিনেশনটা অনুযায়ী আমরা বলতাম ক্লিন কাট যে যদি হচ্ছে পারসিস্টেন্ট সিজার অর intermittent seizure without any regain of consciousness যদি persist করতে for about 30 minutes, তাহলে সেটাকে আমরা স্ট্যাটালেপটিকাস বলতাম। কিন্তু সেক্ষেত্রে 30 মিনিটস পর্যন্ত কিন্তু আমি ওয়েট করতে পারবো না স্ট্যাটাস এপিলেপটিকাসের ডিউরেশন বলার জন্য। তার কারণ যখন T2 এখানে বলা হয়েছে যে T2 equal to 30 মিনিট, যখন পেশেন্ট 30 মিনিটস অলরেডি অ্যাক্টিভলি কনভালসিং অ্যান্ড নট কন্ট্রোলড, তার মানে আমাকে তখন ধরেই নিতে হবে যে পেশেন্টের অলরেডি লং টার্ম নিউরোলজিক্যাল সিকুয়েলি ডেভেলপ করার পসিবিলিটি হয়ে গেছে। সো এখানে T1 হিসেবে আরেকটা টাইম স্লট এখানে বলে দেওয়া হয়েছে ডেফিনেশনে, যেখানে T1 equal to 5 মিনিটস মানে যখনই পেশেন্টের সিজার পারসিস্ট করে গেছে 5 মিনিট হয়ে গেছে, তখনই আমাকে স্ট্যাটাস এপিলেপটিকাসের ট্রিটমেন্ট ইনিশিয়েটেড করে ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি স্পেসিফিক টাইম ডিউরেশনটা এখানে বলতে পারবো না যে ইফ সিজার পারসিস্ট ফর 5 মিনিট যে তাহলে আমি স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো, অর সিজার পারসিস্ট ফর 30 মিনিটস তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো। এখানে কিন্তু দুইটা টাইম স্লট T1 এবং T2 দুইটাই উল্লেখ করতে হবে। যে T1 হচ্ছে is not the actual duration, but যদি সিজার পারসিস্ট করে যায় 5 মিনিটস এর বেশি, তখন কিন্তু তাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাসের ট্রিটমেন্ট ইনিশিয়েট করে ফেলতে হবে। আই কান্ট ওয়েট আপ টু 30 মিনিটস। আর যখন অলরেডি আমি ট্রিটমেন্ট দিতে দিতে অথবা ট্রিটমেন্ট না পাওয়া অবস্থাতে 30 মিনিটস ক্রস করে গেছে, দেন আমি এক্সপেক্ট করব যে পেশেন্টের লং টার্ম নিউরোলজিক্যাল সিকুয়েলি অলরেডি ডেভেলপ করে যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, ইন দ্যাট কেস তাহলে হচ্ছে আমাদের এখানে এইটা নেলসন থেকে নেওয়া চারটা ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা সবাই সম্ভব হলে নিজের মতো করে সহজ করে নিজের হাতে লিখে দেওয়ালে টাঙায় রাখবেন, অথবা নিজের পড়ার টেবিলে যদি সাজিয়ে রাখেন তাহলে বাড়তে সুবিধা হবে। এবং এটা নিজের মতো করে সবাই সরাসরি বইয়েরটা না হয় নিজের হাতে করা ফ্লো চার্ট কিন্তু বেশি ভালো মনে থাকে। আর যদি নিজে হাতে নিজের মতো করে সাজিয়ে নেন তাহলে পরীক্ষার হলে এটা লিখতে খুব সুবিধা হবে। এক্ষেত্রে যেটা হচ্ছে এই ফ্লো চার্টটাতে দেখেন এখানে কিন্তু একটা টাইম লাইন সিলেক্ট করে দেওয়া আছে যে কোন টাইম লাইনের মধ্যে আসলে আমি কি ট্রিটমেন্ট দেবো। এখন যে কোনো পেশেন্ট একটা স্ট্যাটাস এপিলেপটিকাসের হিস্ট্রি দিচ্ছে, এরকম একটা পেশেন্ট যদি আমার কাছে 40 মিনিটসে আসে, যে অলরেডি আমি তার হিস্ট্রি নিয়ে দেখেছি যে তার 30 মিনিটস সিজার পারসিস্ট করে গেছে, আমাদের সিনারিওতে যেমন যে পেশেন্টের কথা বলা ছিল, তো 30 মিনিটসের হিস্ট্রি অফ সিজার নিয়ে এসেছে, তার মানে অলরেডি 20 মিনিটস ক্রস। তাহলে কিন্তু আমি তাকে 0 to 5 মিনিটসের যে মেজারমেন্ট আছে, মানে বেসিক স্টেবিলাইজেশন অফ দ্য পেশেন্টের যে ম্যানেজমেন্ট, এআরবি ব্রিদিং সার্কুলেশন, অক্সিজেনেশন, ইসিজি মনিটরিং, এগুলি সাথে সাথে করে কিন্তু আমাকে ড্রাগ ম্যানেজমেন্ট যখন আমি দেব, তখন আমাকে যে 20 to 40 মিনিটসের যে স্লটটা এখানে দেওয়া আছে সেকেন্ড থেরাপি ফেজ, আমাকে ডিরেক্টলি এখানে চলে যেতে হবে। তাহলে এজন্য টাইম ইন্টারভালটা কোয়েশ্চেনের উল্লেখ আছে কিনা সিনারিওতে সেটা অবশ্যই দেখে নেওয়া জরুরি, কারণ আপনাকে অ্যান্সারটা সেই টাইম স্লট অনুযায়ী করতে হবে। আর এই ফ্লো চার্টটাতে কিন্তু স্পেসিফিক টাইম স্লট বলে দেওয়া আছে। যদি আমাকে বলতো যে পেশেন্ট এট 40 মিনিটসে আসছে, তাহলে আমাকে সেক্ষেত্রে আমি কি ম্যানেজমেন্ট দিব সেটা আমাকে ফ্লো চার্ট দেখে ডিসাইড করতে হবে। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফ্লো চার্টটা অ্যান্সার করতে পারবো না যদি আমার স্পেসিফিক টাইম স্লটের উল্লেখ থাকে। আর যদি টাইম স্পেসিফিক না উল্লেখ করা থাকে অথবা পেশেন্ট 0 to 5 মিনিটস এর মধ্যে আসছে এরকম লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এই ফ্লো চার্ট অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারবো। তাহলে ফ্লো চার্টটা জাস্ট আমরা এট এ গ্ল্যান্স একটু আমরা সবাই মোটামুটি জানি, কারণ নেলসনের এই চার্টটা সব হসপিটালেই মোটামুটি মেনটেন করা হয় স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজের ক্ষেত্রে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা সেটা হচ্ছে যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হোয়াট এভার দ্য ডিজিজ, তাহলে প্রথমেই আমাকে পেশেন্টকে স্ট্যাবিলাইজ করার জন্য এবিসি ম্যানেজমেন্টের কথা অবশ্যই উল্লেখ করতে হবে, এটা কখনোই মিস হওয়া যাবে না। যে এয়ারওয়ে, ব্রিদিং সার্কুলেশন, ডিসেবিলিটি, নিউরোলজিক্যাল এক্সামিনেশন স্ট্যাটাস এপিলেপটিক্স এর ক্ষেত্রে অ্যান্ড মনিটর অফ ভাইটাল সাইন্স, এটা অবশ্যই যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে চোখ বন্ধ করে প্রথমে এই 3-4টা কথা লিখে ফেলবেন। যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন ম্যানেজমেন্ট, সার্কুলেশন মানে হচ্ছে পেশেন্টের আইভি অ্যাক্সেস স্টাবলিশ করতে হবে, তাকে আইভি ফ্লুইড দিতে হবে। অ্যাক্টিভ কনভালসিভ পেশেন্টের ক্ষেত্রে আমি যদি গ্লুকোজ নাও টেস্ট করতে পারি, তাহলে হচ্ছে আমাকে তাকে গ্লুকোজ দিতে হবে। আর ইনভেস্টিগেশন পাঠানোটা হচ্ছে এটা যদি আমি পাঠাতে পারি
তাহলে ভালো। আর যদি না পাঠাতে পারে তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট লিখে রাখবো যে অ্যাটেম্প্ট আইভি অ্যাক্সেস এন্ড কালেক্ট ইলেক্ট্রোলাইট, বাট আমাকে আইভি অ্যাক্সেস নিতে হবে। এন্ড দেন হচ্ছে সেকেন্ড টু 5 to 20 মিনিটস এর যে টাইম স্টপ, তাহলে 5 থেকে 20 মিনিট যদি সিজার পারসিস্ট করে যায়, তাহলে সেক্ষেত্রে আমি যদি আইভি অ্যাক্সেস দিতে পারি তাহলে আমার ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইনিশিয়াল থেরাপি বেনজোডাইজেপিন। আর চুজ ওয়ান অফ দ্য ফলোইং 3 ইকুইভ্যালেন্ট ফার্স্ট লাইন অ্যাকশনস উইথ ডোজিং এন্ড ফ্রিকোয়েন্সি। এখানে যে ফার্স্ট যে লাইন অপশন যেটা বলা হয়েছে তিনটা ইকুইভ্যালেন্ট, এই তিনটা আমার যদি আইভি অ্যাক্সেস থাকে তাহলে আমি দিতে পারবো। সেটা ইন্ট্রামাসকুলার মিডাজোলাম আর মিডাজোলাম আমরা দিতে পারি, আইভি লোরাজেপাম এন্ড আইভি ডায়াজেপাম। আর যদি তিনটার মধ্যে কোনোটা অ্যাভেলেবেল না থাকে অথবা আমি যদি পেশেন্টের আইভি লাইন না সেট আপ করতে পারি, দেন আমি পারোয়েক্টাল ডায়াজেপাম আর ইন্টারনেজাল আর বাক্কাল মিডাজোলাম দিতে পারি। বাক্কাল মিডাজোলাম আমাদের এখানটাতে অ্যাভেলেবেল না, বাট অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন যেটা ইউকে বা ইন্টারন্যাশনালি ফলো করা হয়, সেখানে কিন্তু বাক্কাল মিডাজোলাম ইজ দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ ইন কেস অফ স্ট্যাটাস এপিলেপটিকাস ইন চিলড্রেন, নট ইন নিওনেট। আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড লাইনে যখন 20 to 40 মিনিটস ক্রস করে গেছে পেশেন্টের, যেমন আমাদের সিনারিওর ক্ষেত্রে যেহেতু পেশেন্টটা অলরেডি 30 মিনিটস ইন্টারভালে হিস্ট্রি নিয়ে এসেছে এবং প্রথম 10 মিনিটসে কিন্তু তাকে পারেক্টাল ডায়াজেপাম দেওয়া হয়ে গেছে, তার মানে তার যে 5 to 20 মিনিটস এর ইনিশিয়াল ফেজ থেরাপি এটা অলরেডি কমপ্লিট বা হচ্ছে দেওয়া হয়েছে, কিন্তু পেশেন্টের সিজার কন্ট্রোল হয়নি। সো আমরা হচ্ছে তখন নেক্সট স্টেপে দেবো। ইফ দেয়ার ইজ নো এভিডেন্স বেসড প্রিফার্ড সেকেন্ড থেরাপি অফ চয়েস, কিন্তু এখানে হচ্ছে বলা হয়েছে চুজ ওয়ান অফ দ্য ফলোইং সেকেন্ড অ্যাজ এ সিঙ্গেল ডোজ। তাহলে আইভি ফসফোনেটিন সিঙ্গেল ডোজের কথা এখানে বলা হয়েছে, অথবা আইভি ভ্যালপ্রয়িক অ্যাসিড আর আইভি লেভোটেরাটাম। আর যদি এই তিনটার মধ্যে কোনোটাই অপশন অ্যাভেলেবেল না থাকে, তাহলে অথবা যদি এর আগের ধাপে যেমন আমাদের সিনারিওর পেশেন্টটাকে দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে আইভি ফেনোবারবিটান দিতে পারি at the dose of 15 milligram per kg, not 20 milligram per kg, it is 15 milligram per kg. And 40 to 60 minutes এও যদি পেশেন্টের সিজারটা পারসিস্ট করে যায়, তখন সেক্ষেত্রে there is no clear evidence to guide therapy at this level, then repeat the second line therapy or anesthetic doses of thiopental, midazolam, phenobarbital, pentobarbital or propofol with continuous EEG monitoring. তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোচার্ট অফ ম্যানেজমেন্ট, এবং এটা অবশ্যই চিলড্রেনের ক্ষেত্রে, নট নিওনেটাল সিজারের ম্যানেজমেন্ট। এটা হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট, এবং হচ্ছে এটা অবশ্যই আপনারা আপডেটেড গাইডলাইনটা অলওয়েজ দেখে নেবেন, এবং তার সাথে আপনাদের হসপিটালে এটা কিভাবে ম্যানেজ হচ্ছে নিজেরা ম্যানেজ করার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটা কষ্ট করে আর মুখস্থ রাখতে হবে না। আর যে কোনো একটা ড্রাগ জানলেই হচ্ছে ব্যাপারটা কিন্তু এটা না, আপনার অপশনস কি কি আছে, ড্রাগ করা যায় সবগুলোই জানতে হবে। কারণ আপনি যখন পারেক্টাল ডায়াজেপাম ছাড়া অন্য কোনো কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন না, তখন পারেক্টাল ডায়াজেপাম ইজ দ্য ফার্স্ট চয়েস। কিন্তু যে পেশেন্টের আপনি আইভি এক্সেস সহ পেশেন্ট পাচ্ছেন, সে পেশেন্টকে ইমার্জেন্সিতে পারেক্টাল ডায়াজেপাম আমার দেওয়ার দরকার নেই, আমি তাকে আইভি যদি কিছুই না থাকে আইভি ফেনোবারবিটাল দিতে পারি, আর যদি পসিবল আমি আইভি লোরাজেপাম দিতে পারি, আইভি ডায়াজেপাম দিতে পারি, অথবা আইভি ড্রিপে মিডাজোলামও দিতে পারি। যে মিডাজোলাম যে সবসময় লাস্ট চয়েস ড্রাগ হবে, দ্যাটস নট নেসেসারি। যদি পেশেন্টের আইভি অ্যাক্সেস থাকে তাহলে আমি কিন্তু পেশেন্ট আমার সাথে সাথে অ্যাক্টিভ কনভালশন পেলে যদি আনকন্ট্রোল থাকে, স্ট্যাটাস নিয়ে আসে, আমি কিন্তু তাকে মিডাজোলাম ড্রিপ দিতে পারি, আর যদি আইভি অ্যাক্সেস করা থাকে। আর যখন আইভি অ্যাক্সেস করতে দেরি, তাহলে সেক্ষেত্রে আমি ইন্ট্রামাসকুলার, ইন্টারন্যাজাল আর রেক্টাল যে কোনো রুট চুজ করবো ড্রাগের জন্য। এন্ড সেকেন্ড ড্রাগ যদি দেখা যায় যে কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমি আইভি ফসফেন, যদি আমার ফসফেন অ্যাভেলেবল না থাকে, আই ক্যান অলসো গো ফর আইভি ভ্যালপ্রয়িক অ্যাসিড এন্ড আইভি লিভোটেরাসিটাম। এটা কিন্তু এই ফ্লোচার্টের গাইডলাইনেই বলা আছে, নট নেসেসারি যে আপনাকে একজন স্পেসিফিক নিউরোলজিস্টের কনসালটেন্ট নিয়ে আইভি ভ্যালপ্রয়িক অ্যাসিড ও লিভোটেরাসিটাম ইউজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে যে আলোচনাটুকু ছিল, যে স্ট্যাটাস এপিলেপটিকাসের মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে দ্য কেস ডেফিনেশন, স্ট্যাটাস এপিলেপটিকাস আমরা কখন বলবো, এন্ড ডেফিনেশনে উল্লেখ আছে যে এট দ্য টাইম ওয়েন দ্য ট্রিটমেন্ট শুড বি ইনিশিয়েটেড, এন্ড 30 মিনিটস যখন হয় অলরেডি ক্রস করে আসছে পেশেন্ট, which means the patient is persistent neurological deficit হওয়ার অনেক চান্স আছে। তাহলে সেক্ষেত্রে আমি কোন টাইম স্লটে কোনটা দিয়ে ম্যানেজমেন্ট শুরু করব সেটা সুন্দর করে ফ্লো চার্টে বলা আছে। কোশ্চেনের সিনারিওটা খুব সুন্দর করে কেয়ারফুলি পড়ে অ্যান্সার করতে হবে, বোথ ইন কেস অফ এসবিএ এন্ড বোথ ইন কেস অফ এসিকিউ, দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের সিনারিওটাতে আমরা আসি। পরের সিনারিওটাতে বলা হয়েছে a 5-year-old girl who had a history of polyuria and polydipsia along with increased appetite and fatigue for several months. Now she has presented with abdominal pain and vomiting for last several days. On examination, the girl was lethargic, having cold periphery with capillary refill time more than 3 seconds, and an altered level of consciousness and respiratory distress with fruity odor.
বোঝা যাচ্ছে সিনারিওটা দেখে যে কি বোঝাচ্ছে। তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এখানে অবশ্যই প্রথম কোশ্চেনটা অ্যান্সার করার সময় সবাই খুব কি পয়েন্টস গুলা খাতায় উল্লেখ করবেন। হোয়াট আর দ্য কি পয়েন্টস, এটা উল্লেখ করলে মার্কস বেশি আসাতে হচ্ছে যে আপনি আপনার এক্সামিনারও বুঝলো যে আপনি কি পয়েন্টস গুলো কোনটা কোনটা ধরেছেন, এবং এটা আপনার নিজের জন্য হেল্পফুল যে আপনি যদি কি পয়েন্টস গুলো লিখে ফেলেন অ্যান্সারটা লেখার সময়, দেন ডায়াগনোসিসটা লেখেন, তাহলে এটা বোঝা যায় যে আপনি কোন কি পয়েন্টস এর বেসিসে ডায়াগনোসিসটা বলছেন। Write down the biochemical characteristics of this condition and give the algorithm of management. তবে এই কেসটার ক্ষেত্রে ডায়াবেটিক কিটোএসিডোসিস আমরা বুঝতে পেরেছি। ডায়াবেটিক কিটোএসিডোসিস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট মোস্ট ফাইন্ডিংস হচ্ছে বায়োকেমিক্যাল যে ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক কন্ডিশন সেটা অ্যান্ড অ্যালগোরিদম অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে ডায়াবেটিক কিটোসিসের ডেফিনেশনটাই কিন্তু এটা বায়োকেমিক্যাল পার্ট। তাহলে ইট ইজ অলসো মেডিকেল ইমার্জেন্সি উইথ ফলোইং বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া। তাহলে কি কি হবে? ফার্স্ট, হেভি গ্লাইকোসিউরিয়া মোর দেন 55 মিলিমোল পার লিটার অ্যান্ড ketonemia and ketonuria. Hyperglycemia more than 11 millimole per liter. Severe acidosis or acidosis, metabolic acidosis, pH less than 7.3 and bicarbonate less than 15 millimole per liter. এটা একদম মুখস্থ থাকতে হবে with the ভ্যালিউজ। এই ইয়েগুলো সহ নাম্বারগুলো সহ মুখস্থ রাখতে হবে যে কোনটা কত নিচে গেলে, কারণ এটা এসবিএ এর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো এসবিএ তে সবগুলো স্টেম এত কাছাকাছি হয় যেখানে গ্রেটার দেন লেস দেন সাইনও উল্টাপাল্টা করে দিতে পারে। সো অলওয়েজ এই টাইপের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এই জিনিসগুলো খুবই স্পেসিফিক্যালি মুখস্থ রাখতে হবে। ডায়াবেটিক কিটোএসিডোসিস, এখানে হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস এর পরে যে কোশ্চেন ছিল যে বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর পরে যে হাউ উইল বি ম্যানেজ, আমরা অলরেডি জানি যে ইট ইস আ মেডিকেল ইমার্জেন্সি whenever there is any profound insulin deficiency। আচ্ছা, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে যদি কোনো কারণে ডায়াগনোজ থেকে যায় ডায়াবেটিস mellitus, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস কিটোএসিডোসিস ক্যান বি দ্য ফার্স্ট প্রেজেন্টেশন and also it can occur as a result of missed dose of insulin, discontinuation of insulin, inadequate dose of insulin, or যদি associated কোনো acute illness or infection থেকে থাকে। তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিক কিটোসিস মোস্ট কমন যেই কমপ্লিকেশনটা আমরা প্রিভেন্ট করার জন্য এত যুদ্ধ করি সেটা হচ্ছে সেরেব্রাল ইডিমা, কারণ পেশেন্টের মোস্ট অফ দ্য ডিকের মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে সেরেব্রাল ইডিমা। তাহলে সেরেব্রাল ইডিমা পেশেন্ট প্রিভেন্ট করার জন্য মেইনলি আমাদের ম্যানেজমেন্টটা দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস কি কি আমরা অলরেডি বলে আসছি যে ক্যান বি ডিলে ইন দ্য ডায়াগনোসিস, যে ফার্স্ট টাইমে নিয়ে আসলো ডিকে নিয়ে আনডায়াগনোস ছিল। দেন হচ্ছে যদি মিস ডোজ অফ ইনসুলিন হয় অথবা ডিসকন্টিনিউয়েশন অর ইনএডিকুয়েট ডোজ হয়ে থাকে আর অ্যাসোসিয়েটেড কোনো অ্যাকিউট ইলনেস যদি থাকে, তাহলে ডায়াগনোসিসটা মেইনলি বেস করা হয় যেটা ক্লিনিক্যাল ফিচার্স এর উপর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই কিন্তু কিছু, যেহেতু আমি বলেছি যে যে কোনো এমার্জেন্সি কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই একটা ব্রিফ হিস্ট্রি টেকিং এন্ড কুইক ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে। এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন সবার আগে যে আফটার টেকিং ব্রিফ হিস্ট্রি এন্ড কুইক ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট আই উইল ম্যানেজ দ্য অ্যাকিউট কন্ডিশন ইন ফলোইং ওয়ে দিয়ে তারপর আপনারা ফ্লোচার্টটা শুরু করবেন। যে ফার্স্টে হচ্ছে কুইক ব্রিফ হিস্ট্রির মধ্যে আপনি কি কি নেবেন, তাহলে ব্রিফ হিস্ট্রির মধ্যে ডায়াবেটিক কিটোএসিডোসিস যখন আমি সাসপেক্ট করছি তখন ব্রিফ হিস্ট্রি পেশেন্ট ম্যানেজ করতে করতে আমরা যে হিস্ট্রিটা পেশেন্টের কাছ থেকে নিয়ে নেই সেটাই আসলে ব্রিফ হিস্ট্রি। এটার ক্ষেত্রে যে পেশেন্টের আগে কোনো ডায়াগনোস কেস অফ ডায়াবেটিস মেলিটাস কিনা, কোনো ইনসুলিন ডোজ মিস আছে কিনা, তার সাথে কুইক ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন আমি পেশেন্টের কনসাসনেস লেভেল জিসিএস স্কোরের মাধ্যমে দেখবো, স্টেট অফ ডিহাইড্রেশন দেখবো, স্টেট অফ ডিহাইড্রেশন এন্ড অলসো দ্য ভাইটাল সাইন্স যার মধ্যে আমার পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, টেম্পারেচার সব দেখতে হবে and presence and absence of shock which is evident by capillary refill time and pulse, urine output and any evidence of infection। এটা আমার কুইক ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে along with brief history taking। তার সাথে সাথে আমি পেশেন্টের ক্যানুলা আইভি অ্যাক্সেস, যেটা বললাম যে কোনো এমার্জেন্সি ম্যানেজমেন্টের ফার্স্ট এবিসি ম্যানেজমেন্টে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন আইভি অ্যাক্সেস করতে করতে আমি সেন্ড দ্য ব্লাড ফর ইমিডিয়েট সিবিসি পিবিএফ যে ইনভেস্টিগেশন গুলি আছে আমার বায়োকেমিক্যাল এভিডেন্সের জন্য ডিকে এস্টাবলিশ করার জন্য আমার যে ইমিডিয়েট বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন গুলি লাগবে সেগুলো আমি সাথে সাথে সেন্ড করে দেব। করার পর এই সবগুলো কাজ কিন্তু অত্যন্ত দ্রুত করছি আমরা, তাহলে হচ্ছে এই সবগুলো একসাথে করতে হবে। যে এই যে ক্লিনিক্যাল হিস্ট্রি, ক্লিনিক্যাল সায়েন্স এন্ড বায়োকেমিক্যাল ফিচার্স এই সবগুলো একসাথে নিয়ে আমি যখন সাসপেক্ট করলাম যে দিস ইজ এ কেস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস, যেটা মেইনলি আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন এন্ড হিস্ট্রি থেকে আমরা মোটামুটি বুঝে যাই যে দিস ইজ এ কেস অফ ডিকেএ। অলওয়েজ ল্যাবরেটরি রিপোর্টের জন্য আমরা ততক্ষণ পর্যন্ত ম্যানেজ করার জন্য ওয়েট করি না, আমরা ইনভেস্টিগেশন সেন্ড করে দিয়েই আমরা ম্যানেজমেন্ট শুরু করব। তাহলে আমি এখানে ক্ষেত্রে যেটা হচ্ছে এটা এমার খান স্যারের বই থেকে নিয়ে অ্যালগরিদমটা আপনারা সবাই মোটামুটি জানেন। এটা এই অ্যালগরিদমটা একটু বড়, এটাকে আপনি চাইলে আপনার নিজের মতো করে ছোট করে সাজিয়ে নিতে পারেন।
এই অ্যালগরিদমটা জিস্ট যেটা হচ্ছে প্রথমেই আমরা এবিসি ম্যানেজমেন্ট এবং ক্লিনিক্যাল ব্রিফ হিস্ট্রি টেকিং এ ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের মাধ্যমে যখন আমি বুঝে গেলাম যে দিস ইজ আ কেস অফ ডিকেএ, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ম্যানেজ করার সাথে সাথে আমি পেশেন্টের শক আছে কিনা সেটা দেখবো। যদি পেশেন্টের শক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে। রিসাসিটেশন করতে হবে, আমি নর্মাল স্যালাইন বোলাস দিয়ে পেশেন্টকে রিসাসিটেট করব। আর যদি পেশেন্ট শকে না থাকে তাহলেও কিন্তু আমাকে ধরে নিতে হবে যে পেশেন্টের মোর দ্যান 5% ডিহাইড্রেশন। ইউজুয়ালি 8.5% ডিহাইড্রেশনটা বইপত্রে বলা থাকে ধরার জন্য ইন কেস অফ ডিকেএ, যদিও পেশেন্ট শকে না থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে পেশেন্টের মেইনটেনেন্স ফ্লুইড স্টার্ট করতে হবে। পেশেন্টের মেইনটেনেন্স ফ্লুইডের সাথে তাকে আমার অবশ্যই ইনসুলিন দিতে হবে। ইনসুলিন দিতে হবে এবং ইনসুলিনটা আমি স্টার্ট করব একটু, এখানে বলা হয়েছে যে আমি ইনসুলিনটা আমি আগে ফ্লুইড স্টার্ট করব এবং 1 to 2 আওয়ার্স ফ্লুইড চলে যাওয়ার পরে হচ্ছে আমি ইনসুলিনটা স্টার্ট করব 0.05 to 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার হিসাবে। এরপর আমাকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে ব্লাড গ্লুকোজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভাইটালস এন্ড অল দ্য নিউরোলজিক্যাল সাইন্স। আর যদি পসিবল হয় তাহলে অ্যাসোসিয়েটেড ইসিজি। এন্ড তার সাথে আমাকে যোগ করতে হবে ফ্লুইডের সাথে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। এই তিনটা হচ্ছে মেইনস্টে অফ ট্রিটমেন্ট। তার সাথে আমি হচ্ছে তার মনিটরিং করব আরবিএস, এবং আরবিএস যখন 17 মিলিমোল পার লিটারের নিচে নেমে আসবে তখন হচ্ছে আমাকে তার ফ্লুইডে গ্লুকোজটা অ্যাড করতে হবে। ফ্লুইডে গ্লুকোজ অ্যাড করতে হবে বলতে 0.45%, যেটা হাফ স্ট্রেন্থ নরমাল স্যালাইন উইথ 5% গ্লুকোজ, এটা আমি অ্যাড করব। এবং যখন হচ্ছে পেশেন্ট ইমপ্রুভ করে ওরাল ফিড টলারেট করতে পারবে তখন আমি আস্তে আস্তে পেশেন্টের যে ইনসুলিন যেটা ফ্লুইডের সাথে যাচ্ছিল ইনফিউশন সেটা বন্ধ করে আমি সাবকিউটেনিয়াস ইনসুলিন দেব। আর সেক্ষেত্রে যেটা কমপ্লিকেশনস এর ক্ষেত্রে যেটা আমি খেয়াল রাখবো যে যখন আমি পেশেন্টের আরবিএস মনিটরিং করছি তার সাথে আমাকে রেগুলার মনিটরিং করতে হবে যে পেশেন্টের সেরেব্রাল ইডিমা ডেভেলপ করছে কিনা, যেহেতু এটা হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন। তাহলে আমাকে জানতে হবে আমি কি কি ওয়ার্নিং সাইন দেখবো যেগুলো থেকে আমি বুঝবো যে পেশেন্ট সেরেব্রাল ইডিমা ডেভেলপ করছে। এবং সেরকম যদি কোনো সাইন আমি পাই তাহলে সেক্ষেত্রে আমাকে ম্যানিটল, হাইপারটনিক স্যালাইন এবং আইসিইউ কাউন্সেলিং, আইসিইউ ম্যানেজমেন্টের মাধ্যমে পেশেন্টকে ম্যানেজ করতে হবে। আসলে যেকোনো মেডিকেল ইমার্জেন্সি আসলে আইসিইউ ইন্ডিকেশন ম্যানেজ করা, কিন্তু সবসময় আমাদের দেশের প্রেক্ষাপটে আইসিইউতে ম্যানেজ করা পসিবল হয় না। এজন্য আইসিইউ ডক্টর ছাড়াও এই ম্যানেজগুলো সকল জেনারেল পেডিয়াট্রিশিয়ানই আমাদেরকে জানতে হয়। যে অনেক সময় আমাদেরকে ইমার্জেন্সিতে পেশেন্ট রেখেও এগুলো এই কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে সেটেল করে ইনডোরে পাঠাতে হয়। সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা সবার জন্য যাওয়া জরুরি। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমি একটু শর্টকাট করে আমার পরীক্ষার সময় দিকের যে ফ্লো চার্টটা এটা এভাবে লিখে নিয়েছিলাম যে যেহেতু এভাবে বক্স হিসেবে বা পুরোটা মনে রাখাটা বা পরীক্ষার খাতায় আটানোটা একটু কষ্টকর হয়ে যায়, আপনারাও আপনাদের মতো করে সহজ করে একটু গুছিয়ে নিতে পারেন ফ্লো চার্ট গুলো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, এখানে যেটা ছিল প্রথমেই যেটা বললাম আমি যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের শুরুতেই এক লাইনে লিখে ফেলবেন যে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট বাই ব্রিফ হিস্ট্রি টেকিং। ব্রিফ হিস্ট্রি টেকিং এর ব্র্যাকেটে লিখে দেবেন যে কি কি বিষয় আমরা হিস্ট্রি নিয়ে, যে পলিউরিয়া, পলিডেপসিয়া, ওয়েট লস এন্ড অ্যাবডোমিনাল পেইন, অথবা হচ্ছে যেটা বললাম যে ডায়াগনোসিস কেস অফ ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন মিস ডোজ, এগুলো রিস্ক ফ্যাক্টরস গুলো। এন্ড পাশ হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স। ক্লিনিক্যাল সায়েন্সের মধ্যে আমরা দেখি জিসিএস স্কোর, ডিহাইড্রেশন, প্রেজেন্স অফ ক্লোজ স্মল ব্রিদিং, লেথার্জি, ড্রাউজিনেস, ভমিটিং, এগুলো। এন্ড তার সাথে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, কিটোনসিন, ইউরিন, এলিভেটেড ব্লাড অ্যাসিডেমিয়া এন্ড ইলেকট্রোলাইট যদি আমার হাতে থাকে। And diagnosis confirm DKA, then look for shock. যদি পেশেন্ট শকে থাকে then resuscitation, airway plus minus NG tube feeding, oxygen inhalation and circulation এর ক্ষেত্রে আমি প্রথমে 10 to 20 ml per kg করে নর্মাল স্যালাইন বোলাস দেব, বাট নট মোর দেন 30 ml per kg। এখানে এটা নট মোর দেন 30 ml per kg ফ্লুইড বেশি দিতে মানা করা হয় বোলাস, বিকজ ইট মে এক্সাজারেট দ্য ডেভেলপমেন্ট অফ সেরেব্রাল ইডিমা। আর যদি পেশেন্ট শকে না থাকে সেক্ষেত্রে আমি পেশেন্টকে বোলাস দেবো না, বাট পেশেন্টের ডিহাইড্রেশনকে মোর দেন 5% চিন্তা করে আমাকে আইভি কারেকশন নর্মাল স্যালাইন ফ্লুইড দিতে হবে ফর 48 আওয়ার্স অ্যালং উইথ সাপ্লিমেন্টেশন। এখানে কিন্তু পটাশিয়ামের ডোজটা আমাদের নর্মাল ডেইলি মেইনটেনেন্স ডোজের না, দিস ইজ ফার ওয়ে মোর দেন দ্যাট, 40 মিলিমোল পার লিটার। এন্ড তার সাথে আমি যখন ফ্লুইড শুরু করব তার 1 থেকে 2 ঘন্টা পর আমাকে ইনসুলিনটা কন্টিনিউয়াস ইনসুলিন ইনফিউশনস রেডি করতে হবে। এটা আমি স্টার্ট করব 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার হিসাবে, এবং আমি কন্টিনিউয়াস মনিটরিং করব আরবিএসটা। এবং যদি আমি দেখি যে 0.05 এ আমার আরবিএস কন্ট্রোলে আসছে না, আই ক্যান exceed it up to 0.1 unit per kg পর্যন্ত আমি এটা রেজ করতে পারি। and hourly monitoring of blood glucose, input output chart, neurological status and 2 hourly electrolyte। এক্ষেত্রে ব্লাড গ্লুকোজ যখন আমার 17 মিলিমোল বা তার নিচে চলে আসবে, অথবা যদি 1 ঘন্টায় মোর দেন 5 মিলিমোলের বেশি ড্রপ করে,
আরবিএসটা, তাহলে আমাকে ফ্লুইডটাকে নর্মাল স্যালাইন থেকে আমি হাফ স্ট্রেন নর্মাল স্যালাইন প্লাস 5% গ্লুকোজে চলে যাব, অ্যাডজাস্ট দ্য সোডিয়াম ইনফিউশন। দেন যদি পেশেন্ট যখন ইমপ্রুভমেন্ট করা শুরু করবে, which can be evidenced by the clinical well-being and tolerating of oral fluid, I can switch the IV insulin infusion to subcutaneous pump. আর কি কি আমি ফিচার্স যখন আমি আওয়ারলি মনিটরিং করছি, আমি কি কি কমপ্লিকেশনস এর মধ্যে মোস্ট প্রমিনেন্ট কোনটা বললাম, সেটা হচ্ছে সেরেব্রাল এডিমা, যেটা এভিডেন্সের জন্য আমি কি দেখবো, পেশেন্টের হেডেক, ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা, ডিটোরেট করছে কিনা কনসিয়াসনেস লেভেল, এন্ড if there is any ডেভেলপিং ফোকাল নিউরোলজিক্যাল সায়েন্স। যদি আমি এরকম কোনো এভিডেন্স পেয়ে থাকি, দেন হচ্ছে পেশেন্টকে আমি ম্যানিটল দেবো 20% এট দ্য রেট অফ 0.5 to 1 গ্রাম পার কেজি। এটা আসলে বইয়ের ভাষায় 0.5 to 1 গ্রাম পার কেজি। আমরা স্ট্যাট ডোজ দিয়ে থাকি 5 ml per kg of স্ট্যাট, দেন ফলোড বাই 2 ml per kg TDS ফর 48 আওয়ার্স। এটা হচ্ছে ম্যানিটল দেওয়া হয়ে থাকে। আর হাইপারটোনিক স্যালাইনও দিতে পারি আমরা, এবং ফ্লুইড রেস্ট্রিক্টেড করতে হবে অ্যাবাউট 1/3 or 30%, and move to ICU and consider cranial imaging যদি পেশেন্ট cerebral edema ডেভেলপ করে যায় এবং নন কন্ট্রোলেবল হয় সেক্ষেত্রে। আচ্ছা, ডায়াবেটিক থেকে মোটামুটি আমরা এই তিনটা টপিকই পড়লাম, যে ডায়াবেটিক কিটোসিসের ক্যারেক্টারিস্টিক ক্রাইটেরিয়া কি কি, যের মধ্যে বায়োকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলা কি কি, এটা রিস্ক ফ্যাক্টরস কি কি থাকতে পারে, এবং যখন একটা পেশেন্ট ম্যানেজ করবো তখন কুইক কি কি জিনিস ম্যানেজমেন্টের মধ্যে আমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। আচ্ছা, এবার এবং আমাদের আজকে লাস্ট সিনারিওটা, there's a 1-year-old child presented with sudden onset of respiratory distress and bluish discoloration of lips and tongue for 1 hour following an episode of vigorous crying. He had a history of similar attacks 3 times since 3 months of his age, and on examination, the baby was deeply cyanosed and dyspneic with no audible murmur in the precordium. তাহলে এখানে অনেকগুলো কি পয়েন্টস আছে। ওয়ান হচ্ছে 1-year-old child যে প্রেজেন্ট করেছে sudden onset of respiratory distress and bluish discoloration of lips 1 hour following an episode of vigorous crying। তাহলে vigorous crying এর পরে এটা ডেভেলপ করেছে, যার এটার এরকম আরো 3বার একই ধরনের সিমিলার অ্যাটাকস এর হিস্ট্রি আছে since the 3 months of his age, and patient আমি যখন এক্সামিনেশন করলাম, he was deeply cyanosed and dyspneic with no audible murmur in the precordium. So what is the diagnosis and how will you manage the patient? Another important topic, এক্ষেত্রে যখন আমি ডায়াগনোসিসটা বলবো তখন ডায়াগনোসিসটা আমাকে ফুল ডায়াগনোসিস লিখতে হবে, যে this may be a case of congenital cyanotic heart disease, কারণ পেশেন্টের 3 months এজ থেকে তার রিপিটেড সায়ানোটিক অ্যাটাকের হিস্ট্রি আছে। তাহলে এই হিস্ট্রিটা যায় একমাত্র একটা ডিজিজের সাথে। এখানে যদিও বলা হয়েছে প্রিকর্ডিয়ামে কোনো মারমার পাওয়া যায়নি, বিকজ অ্যাজ পেশেন্ট যখন হাইপারসোনিক স্পেলে থাকে পেশেন্টের তখন টেম্পোরারি অ্যাবসেন্স অফ মারমার আপনি পেতে পারেন। সেখানে মারমার নাই বলে দিস ইজ নট এ হার্ট কজ এটা বলা যাবে না, দিস ইজ ডেফিনেটলি এ হার্ট কজ। হাইপারসোনিক স্পেল ইজ ক্যারেক্টারিস্টিক ফর টফ। তাহলে ডায়াগনোসিসটা আমি লিখবো কি, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ মোস্ট প্রবাবলি টফ উইথ হাইপারসোনিক স্পেল। তাহলে কমপ্লিট ডায়াগনোসিস ইজ মাস্ট। ডায়াগনোসিসের জন্য সাধারণত 1 নাম্বার থাকে, কিন্তু যদি আপনি কমপ্লিট ডায়াগনোসিস না লিখেন তাহলে কিন্তু একে একও দিবে না। তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিসটা অবশ্যই কমপ্লিট হতে হবে। এবার হাইপারসোনিক স্পেলের ডেফিনেশন আছে একটা, ডেফিনেশনটা কি, hypertension is a cardiac emergency that occurs most commonly in patients with tetralogy of Fallot characterized by sudden onset of dyspnea and deepening of cyanosis along with altered consciousness or temporary disappearance of murmur and metabolic acidosis. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হাইপারসোনিক স্পেলের ট্রিটমেন্টে যাই। এটার আরো অনেক ব্যাপার আছে, একটা অনেক বিশাল বড় টপিক টেট্রোলজি অফ ফ্যালট। কি কি কম্পোনেন্টস থাকে, এটার হেমোডাইনামিক্স কি, যে এক্ষেত্রে কি সমস্যাটা থাকে, এটাকে সার্জিক্যাল কারেকশন কিভাবে করা হয়, এই জিনিসগুলো রিলেটেড রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক আসে এসএকিউ, বোথ এসএকিউ এবং এসবিএ তে। কিন্তু আজকে আমরা ডিটেলস টফের আলোচনায় যাব না। আজকে আমাদের যেহেতু এমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে টফের মোস্ট এমার্জেন্সি কমন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হাইপারসোনিক স্পেল। তাহলে যদি একটা হাইপারসোনিক স্পেল নিয়ে আসে পেশেন্ট, তাহলে আমরা প্রথমে কিভাবে ম্যানেজ করব, শুরুতেই আমি যেটা বলেছি যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের শুরুতেই অবশ্যই আপনার এই কথাটা এক লাইনে হলেও লিখে দিবেন যে after counseling the patient, taking brief history and immediate and quick evaluation of the patient, we will manage the patient in following ways লিখে তারপর place the infant in knee chest position, if older then patient can spontaneously squat, and যদি না করে তাহলে আমাকে পেশেন্টকে knee chest or knee elbow পজিশনে নিয়ে যেতে হবে, and then oxygen inhalation, establish a calm and quiet environment, and still calm and quiet environment পাসেস করার পরও যদি পেশেন্টের স্পেল কন্টিনিউ থাকে, then IV fluid 10 ml per kg bolus along with IV morphine 0.1 to 0.2 মিলিগ্রাম per kg। এটা এক্ষেত্রে হচ্ছে অবশ্যই জানতে হবে যে কোন ড্রাগটা পেশেন্টকে কেন দেওয়া হয়েছে, কারণ লং কেসে যদি ড্রপ থাকে, তাহলে যদি এতে লং কেস থাকে না ইয়ের ক্ষেত্রে,
কিন্তু যদি হচ্ছে আপনার হিস্ট্রি টেকিং বা কাউন্সিলিং স্টেশনে যদি এগুলো পড়ে গিয়ে থাকে তখন কিন্তু এটা সম্পর্কে আপনাকে বলতে হবে। এমার্জেন্সি অনেক কেস কিন্তু অনেক সময় কাউন্সিলিং স্টেশনে দিতে পারে অস্কিতে। আর মরফিন অবশ্যই ডোজ সহ জানতে হবে, সোডিবাইকার, প্রোপানল এগুলো অবশ্যই ডোজ সহ এবং পরীক্ষার ক্ষেত্রে ডোজ সহই লিখতে হবে। 0.1 to 0.2 মিলিগ্রাম করে কেজি সাবকিউটেনিয়াস দেওয়া হয় মরফিন, and then সোডিবাইকার 1 millimole per kg বা 1 ml per kg IV to correct the acidosis. Propranolol 0.1 milligram per kg IV, which relaxes the infundibulum muscle and reduces the spasm. And if not controlled yet, then patient should be shifted to the CICU, and CICU তে কি দেওয়া হয় alpha receptor agonist phenylephrine। এখন আইসিআইসিউ তে দেওয়া হয়েছে বলে ফিনাইলেফ্রিনের ডোজ আপনি জানবেন না, সেটা করা যাবে না। পরীক্ষার খাতায় অবশ্যই এটা লিখে আসতে হবে এবং ফিনাইলেফ্রিনের মেকানিজম অফ অ্যাকশনটা কি সেটাও জেনে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্টের মধ্যে এই পুরোটুকুই লিখতে হবে। And if the preceding steps do not relieve the spell, then if the patient is rapidly deteriorating still, তাহলে হচ্ছে পেশেন্টকে ইনটিউবেট করে আমাদের ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে। এন্ড ফলোইং অবশ্যই যদি ম্যানেজমেন্টে হাইপারসেন্টিভ স্পেলের ম্যানেজমেন্ট আসে তাহলে অবশ্যই স্পেল কন্ট্রোলের পরে পেশেন্টকে আমি অ্যাকিউট কন্ডিশন কন্ট্রোল হয়ে গেল এরপর আমি পেশেন্টকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, আমার ট্রিটমেন্ট শেষ না। কারণ এই পেশেন্ট বারবার স্পেলে যেতে পারে, অলরেডি সে 3 টাইম, আমাদের যে সিনারিওটা বলছি সেখানে অলরেডি পেশেন্ট 3 টাইম স্পেল নিয়ে আসছে। তাহলে যদি কোয়েশ্চেনটা এরকম থাকে তাহলে আমি কখনোই স্পেলের ম্যানেজমেন্ট দিয়ে আনসার শেষ করে দিতে পারবো না। আমাকে পরবর্তীতে সংক্ষেপে হলেও এটা লিখে আসতে হবে যে তাকে যে ফলোইং দ্য কন্ট্রোল অফ স্পেল আমি প্রোফাইল্যাক্টিক প্রোপানল দেব টু প্রিভেন্ট ফার্দার স্পেল 0.25 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ওরালি, এন্ড অ্যালং উইথ ফ্লুইড এন্ড নিউট্রিশন ম্যানেজমেন্টটা খুবই জরুরি টু এনশিওর হাই ক্যালোরি ডায়েট, তার গ্রোথটাকে এনশিওর করার জন্য, কারণ পেশেন্টের ফেলিয়ার টু থ্রাইভ থাকে। অ্যালং উইথ আয়রন সাপ্লিমেন্টেশন কেন দেবো, কারণ এই ধরনের পেশেন্টের রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে ডিউ টু পারসিস্টেন্ট হাইপোক্সেমিয়া এন্ড সায়ানোসিস, এবং সাপ্লিমেন্টেশন অফ ভিটামিন আর মিনারেল। তার সাথে সাথে পেশেন্টকে আমি যখন বাসায় ছাড়বো পেশেন্টের প্যারেন্টস কাউন্সিলিং করে দিতে হবে যে পেশেন্টকে যেন কখনো এডিকুয়েট ফ্লুইড ইনটেক করানো হয়, কোনো ডিহাইড্রেশন প্রিভেন্ট করা হয়, এবং যখন কোনো কারণে পেশেন্টের ডায়রিয়া বা এই ধরনের কিছু ডেভেলপ করে যাবে তাহলে সাক্ষাৎ তাকে হসপিটালাইজ করতে হবে। এন্ড অলসো স্পেসিফিক ম্যানেজমেন্ট অফে সেটার জন্য পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হবে এবং পেশেন্টকে স্পেসিফিক ম্যানেজমেন্টের জন্য বলতে হবে। স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে টোটাল কারেক্টিভ সার্জারি অর প্যালিয়েটিভ সার্জারি, যেটা হচ্ছে আগে করা হয় দেন টোটাল কারেকশন করা হয়। দুইটার জন্যই আমাকে পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হবে, যে আমি কখন করব, পেশেন্টের কত এজে করব, এবং তার সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের প্রোফাইলাক্সিস। তাহলে পুরো ট্রিটমেন্টটা আমার যদি সময় না থাকে সংক্ষেপে হলেও আমাকে 1 লাইন 2 লাইন হলেও লিখে আসতে হবে যে আমি এমার্জেন্সি ম্যানেজমেন্টের পর ফলোইং দ্য ম্যানেজমেন্ট অফ দ্য স্পেল আমি পেশেন্টকে এই মেইনটেনেন্স থেরাপি, কাউন্সিলিং এন্ড ডেফিনিটিভ ট্রিটমেন্টের জন্য পেশেন্টকে কাউন্সিলিং করব। আচ্ছা, তাহলে আজকের আমাদের আলোচনার টপিক ছিল এই তিনটা এমার্জেন্সি টপিক, যে তিনটা আমাদের প্রতিদিন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা থেকে মিড টার্ম পেডিয়াট্রিক্সে প্রায় প্রতি বছরই এসএকিউ এসবিএ তে দুটোতেই একাধিকবারে কোশ্চেন আসে, এবং এই তিনটা টপিকের মধ্যে মিনিমাম 2টা টপিক আপনারা পরীক্ষার হলে সবাই কমন পাবেনই কোনো না কোনো সেক্টরে। এখান থেকে আপনার ডিকে বায়োকেমিক্যাল ফিচার্স থেকে শুরু করে হাইপারসাইন্টিস ম্যানেজমেন্ট বা হচ্ছে টফের এক্সরে সবকিছু অস্পির টেবিলেও আপনি পেতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই আজকে যে আলোচনা আমরা করলাম এমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে, এটার মধ্যে যে টেক হোম মেসেজ যেটা, সেটা হচ্ছে নেভার ফরগেট টু মেনশন দ্য ব্রিফ হিস্টরি টেকিং ইমিডিয়েট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড এবিসি ম্যানেজমেন্ট ইন এমার্জেন্সি কেস রিলেটেড কোয়েশ্চেন্স। সেটা যে কোনো হোক, স্নেক বাইট হোক অথবা যে কোনো ড্রাউনিং এর পেশেন্ট হোক, যে কোনো এমার্জেন্সি ম্যানেজমেন্টের কোয়েশ্চেন, যে ডায়াবেটিক কোন পেশেন্ট ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসলো অথবা স্ট্যাটাস এপিলেপটিকাস অথবা এনি কাইন্ড অফ নিউনেটাল সিজার, বা যে কোনো যদি এরকম এমার্জেন্সি ম্যানেজমেন্ট আসে তাহলে প্রথমে 1 লাইনে এই কথাটা ডেফিনেটলি সবাই উল্লেখ করবেন যে ব্রিফ হিস্ট্রি টেকেন এন্ড ইমিডিয়েট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে এবিসি ম্যানেজমেন্টটা লিখে দেন স্পেসিফিক ট্রিটমেন্টটা দিতে হবে। কোনো খারাপ পেশেন্ট যখন আমাদের হাসপাতালে আসে কখনোই আমরা অক্সিজেন ব্রিদিং এয়ারওয়ে ক্লিন না করে, সার্কুলেশন স্টাবলিশ না করে আমি তাকে এমার্জেন্সি ম্যানেজ করতে পারবো না। তাহলে অবশ্যই আপনাকে এটা লিখতে হবে। আর যদি কোনো পেশেন্টের নর্মালি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট বা এরকম আসে তাহলে সেটার অ্যাকিউট অংশের ট্রিটমেন্টের কথা আগে লিখতে হবে। যে কোনো একটা সিএলটির পেশেন্ট এখন সে অ্যাকিউট লিভার ফেলিওর নিয়ে আসছে, এরকম যদি কোনো সিনারিও থাকে দেন ফার্স্ট যখন আপনি ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট লিখবেন তখন অবশ্যই ফার্স্টে লিখে নিতে হবে যে অ্যাট ফার্স্ট আই উড ম্যানেজ দ্য অ্যাকিউট কন্ডিশন। তাহলে আপনাকে যদি পেশেন্টের কোয়াগুলোপ্যাথি থাকে, কোয়াগুলোপ্যাথি বা অ্যাকিউট লিভার ফেলিওরের ম্যানেজমেন্ট, হেপাটিক এনকেফালোপ্যাথি ম্যানেজমেন্ট, সেটা লিখে এসে দেন আপনি হচ্ছে সিএলটির বাকি যে সিমটোমেটিক ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট বা সাপোর্টিভ যে ট্রিটমেন্ট গুলো সেগুলোর কথা আপনি পরে লিখবেন। বাট ইমার্জেন্সি ম্যানেজমেন্টে অলওয়েজ ফার্স্টে আসতে হবে এমার্জেন্সি ম্যানেজমেন্টের কোয়েশ্চেন গুলো।
আশা করি আজকের কোশ্চেনের আপনাদের যদি কোনো যে টপিকগুলো যদি কোনো কনফিউশন থেকে থাকে হয়তো কিছুটা দূর করা সম্ভব হয়েছে, এবং এই ম্যানেজমেন্ট গুলো সবাই নিজেরা নিজেদের মতো করে একটু ফ্লোচার্ট করে সাজিয়ে দিতে পারলে পরীক্ষার হলে আরো সুবিধা হবে। আর যদি কোনো টপিকস নিয়ে এই 3টা টপিকস এর মধ্যে আর কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা জেনেসিস অফিসেও কন্ট্যাক্ট করতে পারেন। ওয়ালি ভাই, আমরা কি শেষ করব? জি ম্যাম, শেষ করা যায়। ধন্যবাদ, অনেক সুন্দর করে আলোচনা করেছি। আমরা তাহলে আজকের লাইভ সেশনটা এখানে শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।